বাংলাদেশের মানুষ হিসেবে আমরা অনেকটা ভুলে যাওয়া জাতি। এর আগে একাধিকবার এই কথা বলেছি, আমরা খুব সহজেই ভুলে যাই এবং আমরা বিশেষ করে রাজনীতির মাঠে আমরা ইতিহাস থেকে শিক্ষাটা খুব কম নেই। আগের ইতিহাসে যে ভুল করার ধারাবাহিকতা, সেই ভুল করার ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখি, নিজেরাও করে অন্যের ব্যাপারটাকে ভুল বলে নিজেরা ঠিক সেই একই কাজটা করি। এই ব্যাপারটা আমরা বারবার দেখে আসছি। আমরা যদি একেবারে ব্যক্তিগত পর্যায়ে বলি, রাজনৈতিক দলের কথা বাদ দিয়ে ব্যক্তিগত পর্যায়ে যদি বলি, তাহলে বঙ্গবন্ধু যে ভুল করেছিলেন, ভুল মানুষকে কাছে টেনে নিয়েছিলেন, বুকে জড়িয়ে ধরেছিলেন, ভুল মোস্তাককে বুকে জড়িয়ে ধরার খেসারত তাকে ৭৫-এর ১৫ই আগস্ট দিতে হয়েছিল, ঠিক তেমনি আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা বলেন যে বঙ্গবন্ধুর মতো একই ভুল শেখ হাসিনা করেছেন। ভুল মানুষদের তিনি আপন করে নিয়েছেন, ভুল মানুষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছিলেন বলেই তার পতনটা খুবই নির্মমভাবে হয়েছে। মানে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা এভাবেই বলার চেষ্টা করেন। আবার যে ভুলের কথা বলছি, যে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার আগে এই ২০০৯-এর জানুয়ারি থেকে যে ক্ষমতা শুরু করেছিল, তার আগে বিএনপি সরকার ছিল। বিএনপি সরকার যে ভুল করেছিল, সেই ভুল থেকে আওয়ামী লীগ কি নিজেদেরকে বিরত রাখতে পেরেছিল? আমরা দেখেছি যে বিএনপি সরকার, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে একটা নির্দিষ্ট ব্যক্তিকে বসানোর জন্য তাদের তৎকালীন আইন উপদেষ্টা মওদুদ আহমেদ বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়িয়ে দিলেন। বয়সসীমা বাড়িয়ে দিয়ে কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো হবে, যেন তিনিই হন, সেই ব্যবস্থা পাকাপোক্ত করলেন। তাতে করে হলো কি যে ঝামেলাটা বাঁধলো, 111 আসলো এবং বিএনপির চরমভাবে ভরাডুবি হলো। আওয়ামী লীগ সেখান থেকে কিছুই শেখেনি। আওয়ামী লীগ দেখলাম যে 2010-11-তে এসে পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই বাতিল করে দিল। তার মানে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করে বিএনপি যেমন নিজেদের ক্ষতি ডেকে এনেছিল, তেমনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আওয়ামী লীগও নিজেদের ক্ষতি করলো এবং পরবর্তীতে 14, 18, 24-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখলাম যে একপাক্ষিক নির্বাচন হলো। আসি বর্তমানে। আজকে প্রধানমন্ত্রীর বেশ কিছু কথা আমরা শুনেছি, একটি অনুষ্ঠানে তিনি কথা বলেছেন, একজন পুলিশ কর্মকর্তার কথাও শুনেছি। 2024-এ শেখ হাসিনা সরকার পতনের সময় সব থেকে বেশি সমালোচিত হয়েছে যে পুলিশ, সেই পুলিশেরই বর্তমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যেভাবে রাজনৈতিক ভাষণ দিয়েছেন, সেটা প্রচণ্ড বিতর্কিত হয়েছে। সেই প্রসঙ্গে বলবো আর একটা গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সেটা হচ্ছে যে বহুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে, আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো সেটা নিয়ে, তার নিজের দলকে নিয়ে একটা সংশয়, একটা আতঙ্ক, একটা ভয়ের কথা বলেছিলেন। গয়েশ্বরচন্দ্র রায়ের সেই কথাটা কি বিএনপি মনে রেখেছে, কিংবা বিএনপি কি সেই কথাটাকে মানে কিংবা ধারণ করে? চলুন একটু এই ব্যাপারগুলো নিয়ে বুঝে ওঠার চেষ্টা করি যে ইতিহাস আমরা কিভাবে ভুলে যাই, কিংবা যে ইতিহাস আমরা তৈরি করি সেই ইতিহাসের রোশানলেই পরবর্তীতে আমরা পড়ে যাই কিনা, এর থেকে কোনো রক্ষার উপায় আছে কিনা। থাকবেন। দর্শক, বলছিলাম আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে কথা বলেছেন। সেখানে তিনি রূপপুর পারমাণবিক কেন্দ্র, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এই তিনটি জায়গাতেই দুর্নীতির কথা বলেছেন। ওয়েল অ্যান্ড গুড, এই তিনটা জায়গায় দুর্নীতি, বিশেষ করে রূপপুরে দুর্নীতি মানে কি, রূপপুরের যে ওই যে বালিশ কাণ্ড আমরা দেখেছিলাম, একটা বালিশের দাম কত দেখানো হয়েছে, ২৭,০০০ টাকা নাকি, একটা পর্দার দাম ৮২,০০০ টাকা, এরকম অনেকগুলো টার্ম আমরা দেখেছিলাম যে বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড, এসি কাণ্ড, ফার্নিচার কাণ্ড, এই কাণ্ডগুলো আমরা দেখেছিলাম। সেগুলো অবশ্যই সমালোচনার যোগ্য, গ্রহণযোগ্য নয়। কিন্তু রূপপুরকে কেন্দ্র করে আবার ওই যে $500 বিলিয়ন শেখ হাসিনা সেখান থেকে মেরে দিয়েছেন, এই যে অদ্ভুতরে কথা বলা হয়, সেটা মানে রাশিয়ার রাষ্ট্রদূত তিনি নিজে তার জবানবন্দিতেই বলে দিয়েছেন যে এটা মিথ্যা। রাশিয়া এত পাগল না যে কাউকে চাইলেই $500 বিলিয়ন মানে কি বলবো যে দিয়ে দেবে। রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন যে ডু ইউ থিঙ্ক উই আর ক্রেজি।
এই যে বক্তব্যগুলো, আবার পদ্মা সেতু নিয়ে বলা হয় যে পদ্মা সেতুতে যে টাকা খরচ করা হয়েছে সেই টাকা দিয়ে 10টা পদ্মা সেতু বানানো যাবে, এই কথা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বহুবার বলা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে সেই অন্তর্বর্তীকালীন সরকারই শেখ হাসিনার নেয়া যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রজেক্ট, সেই প্রজেক্টের পরবর্তী অংশের যখন বাজেট বাড়ায়, 5 গুণ 10 গুণ বাজেট বাড়ায়, তখন তাদের ভেতরের রহস্য ফাঁস হয়ে গেছে যে আদতে সমালোচনার জন্য সমালোচনা করার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটা বাংলাদেশের রাজনীতিতে প্রচণ্ডভাবে প্রচলিত। প্রধানমন্ত্রী এই কথাও বলেছেন যে কর্ণফুলী টানেল ওই এলাকায় অযথা কিছু আবাসিক প্রকল্প বানানো হয়েছে। অযথা যদি বানানো হয়ে থাকে তাহলে অবশ্যই খারাপ, কিন্তু কিছু কিছু সমালোচনা যেমন বালিশকাণ্ড, এগুলোর তো অবশ্যই সুরাহা হওয়া উচিত, কিংবা যাদের শাস্তি পাওয়া দরকার তাদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু এই সমালোচনাগুলো করতে গিয়ে আপনি যদি পদ্মা সেতু কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা কর্ণফুলী টানেল এই প্রজেক্টটাকেই বিতর্কিত করে ফেলেন কিংবা এর প্রয়োজনীয়তা নিয়ে সংশয় প্রকাশ করেন, তাহলে অনেকে হয়তো বলবেন যে এরকম বিতর্কিত প্রজেক্ট আপনারা 2-1টা করে দেখান। সেরকম বক্তব্য যেন না আসে, সেই ব্যাপারে আমার মনে হয় যে সবারই সচেতন থাকা উচিত। এটা আলোচনা করার মানে আগ্রহ আমার নেই। আগ্রহ মূল জায়গায় সেটা হচ্ছে মূল 2টা জায়গায়, এই পুলিশের বক্তব্য এবং গয়েশ্বরচন্দ্র রায়ের আগের বক্তব্য। পুলিশ সদস্য, আমি নাম বলতে চাই না, আপনারা ইতিমধ্যেই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার একটা ভিডিও দেখেছেন। এই সময়ের বর্তমানে ঊর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তা যেভাবে তিনি নিজেকে বিএনপি হিসেবে উপস্থাপন করলেন, এটা পুলিশকে চরমভাবে ক্ষতির মুখে ফেলবে। তিনি বললেন ক্লাস 7 থেকেই তিনি বিএনপি করেন। তিনি বললেন যে জিয়াউর রহমানের সঙ্গে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে যখন প্রেসিডেন্ট ছিলেন, সর্বশেষ তার দেখা 1981 সালের সম্ভবত 25 জানুয়ারি বলেছেন। তখন তিনি ক্লাস 10-এ পড়েন। ক্লাস 10-এ পড়া অবস্থায় তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে দেখা হয়ে তিনি বলেছেন জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি তিনি পেলেন। জাতীয়তাবাদ আদর্শ, বলেছেন যে ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু কখনোই জাতীয়তাবাদী আদর্শ ভুলিনি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রধানমন্ত্রীকে তুষ্ট করার যে প্রয়াস এই পুলিশ কর্মকর্তা কিংবা পুলিশ অফিসারের আমরা দেখলাম, তাতে করে আমার মনে হয় যে এখন বলার সময় এসেছে যে 24-এর আন্দোলনে যেভাবে পুলিশ বিতর্কিত হয়েছে, পুলিশকে বিতর্কিত মানে অবস্থায় আমরা দেখেছি, আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসেবে পুলিশ কাজ করেছে, এই অপবাদ পুলিশকে যে দেয়া হয়েছে, কিংবা পুলিশ কখনো কখনো সেই কাজ তো করেছেই, সেটা কি তাহলে মিথ্যা ছিল? মানে আমার মনে হয় যে এই পুলিশ কর্মকর্তার বক্তব্যে এখন আমার কেন যেন মনে হচ্ছে যে আগের সমস্ত অভিযোগই সত্য ছিল। কারণ আওয়ামী লীগের সময় পুলিশ বাহিনী আওয়ামী লীগ হওয়ার খুব চেষ্টা করেছে, নিরন্তর চেষ্টা করেছে। এমনকি জামাত বিএনপির বহু সদস্য তারাও আওয়ামী লীগ হওয়ার নিরন্তর চেষ্টা করেছে। আওয়ামী লীগ যখন এসেছে চলে গেছে তখন তারা ফ্যাসিস্ট হয়েছে। এখন যদি পুলিশ এভাবে বিএনপি হওয়ার চেষ্টা করে এবং পুলিশ অফিসারদের যদি আমরা এভাবে বিএনপি হতে দেখি, তাহলে তো মুশকিল আসলে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এই তো একদিন আগেই বললেন যে পুলিশ বাহিনীকে মানে দল নিরপেক্ষ থেকে সবার হয়ে কাজ করতে হবে। অথচ একদিনের মধ্যেই আমরা দেখলাম যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নিজেকে তার মানে যে ছোট একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, পুরোটা সময় তিনি কিভাবে নিজেকে বিএনপি প্রমাণ করবেন সেই চেষ্টা তিনি করলেন। আমার মনে হয় যে এই ধরনের পুলিশ কর্মকর্তাদের যদি বিএনপি সরকার দায়িত্বে রাখে তাহলে সরকার বিতর্কিত হয়ে পড়বে। সরকার নিজেদেরকে বিতর্ক থেকে মুক্ত করার জন্য কিংবা মুক্ত রাখার জন্য এই ধরনের পুলিশ কর্মকর্তাদের আশ্রয় প্রশ্রয় না দেওয়াটাই ভালো হবে। কারণ সরকারি চাকরি করছেন আপনি প্রকাশ্যে বলছেন যে আপনি বিএনপি করেন, এটা হয়? এটা হতে পারে? মানে এর আগেও আওয়ামী লীগের আমলে বিভিন্ন পুলিশ কর্মকর্তার আমরা দেখেছি যে প্রকাশ্যে বলছে যে এই জয় বাংলা করছে, সে মানে মুজিব আদর্শের মানুষ, এটা ওটা বিভিন্নভাবে কথা বলছে। সেগুলো আমরা দেখেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ওই চিটাগাংয়ের একজন এসপিকে মানে জঘন্য ভাষায় কথা বলতে দেখেছি, মানে এরকম বলেছে যে আওয়ামী লীগ পেলেই ধরে ধরে মেরে ফেললো, মারো, এরকম বক্তব্য, মানে এবং মানে পুরোটাই রাজনৈতিক বক্তব্য।
তখন এটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। পুলিশের এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের কথাবার্তা, আচরণ কোনোটাই আমাদের জন্য সুখকর নয়, পুলিশ বাহিনীর জন্যও সুখকর নয়। এবার আসি মূল আলোচনায়। বলছিলাম এই টোটাল আলোচনাটা যে কারণে করা, সেটা হচ্ছে যে গয়েশ্বরচন্দ্র রায় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একটা কথা বলেছিলেন। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে, আলোচনা চলছে, তখন বিএনপির অবস্থান ব্যক্ত করে তিনি এটার বিপক্ষে অবস্থান নিয়ে বলেছিলেন, এই ফটোকার্ডটা তৎকালীন সময়ে কালবেলায় প্রকাশিত 10 মে 2025 কালবেলায় প্রকাশিত এই নিউজটা দেখে নিন। আজ আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন, কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না, তার গ্যারেন্টি কি? অর্থাৎ গয়েশ্বরচন্দ্র রায় তিনি তখনই বুঝেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিণতি কারো জন্যই ভালো হবে না। আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কেন, সেই আলোচনা করার জন্য এই প্রসঙ্গ উত্থাপন করছি না। এই প্রসঙ্গ উত্থাপন করছি এই কারণেই, ইতিহাস থেকে আমরা আদৌ কিছু শিখি কিনা সেই বাস্তবতা উপস্থাপনের জন্য। গয়েশ্বরচন্দ্র রায়কে আমরা পরবর্তীতে দেখেছি যে সরকার যেদিন শপথ নিল, বিএনপি সরকার, সেদিন তাকে প্রচণ্ড রাগান্বিত হতে, তার আসন নাই, তার নির্ধারিত আসন নাই, একজন উঠে তাকে জায়গা দিতে চাচ্ছে, তিনি খেপে গিয়েছেন, এরকম ব্যাপার দেখেছি। তার মানে গয়েশ্বরচন্দ্র রায়কে খুব একটা যে সম্মান বিএনপি সরকার, নতুন সরকার দিয়েছে, নতুন নেতৃত্ব দিয়েছে, সেটা আমরা দেখছি না। সেই তার বক্তব্য বিএনপি কতটা ধারণ করবে সেটা একটা প্রশ্ন থাকতেই পারে, কিন্তু তিনি কি অসাধারণভাবে ভবিষ্যৎ দ্রষ্টার মতো কথা বলেছিলেন। এবং এই কথা যদি মনে না রাখে কোনো রাজনৈতিক দল, যে আজকে আপনি যাকে ইট মারছেন কালকে পাটকেল আপনাকে খেতেই হবে, এটা চরম বাস্তবতা, তাহলে কিন্তু মহাসর্বনাশ হয়ে যাবে। আওয়ামী লীগকে যে ইউনূস নিষিদ্ধ করেছে, সেই আওয়ামী লীগ কোনো না কোনো দিন ফিরে এসে ইউনূস কিংবা ইউনূসের সহযোগীদের উপরে যদি মরণ কামড় দেওয়ার চেষ্টা করে, সেদিন কিন্তু আওয়ামী লীগকে রুখে দেওয়া কিংবা আওয়ামী লীগকে ঠেকানো, কোনো যুক্তি দিয়ে আওয়ামী লীগকে ঠেকানো খুবই কঠিন হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াকে যদি বিএনপি সমর্থন করে, সংসদে যে আইন পাশ হলো, সেই আইন পরবর্তীতে আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরে আসে, 50 বছর পরে ফিরে এসে সেই আইনকে কাজে লাগিয়ে তারা যদি বিএনপিকে নিষিদ্ধ করে, জামাতকে নিষিদ্ধ করে, তখন কিন্তু গণতন্ত্র ধ্বংসের মুখে পড়ে যাবে। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য ব্যাপার হতে পারে না। তেমনি যে কারণে এই প্রসঙ্গটা বললাম, যে 24-এ যে ব্যাপারটা ঘটলো, পুলিশকে নিয়ে যে ব্যাপারটা ঘটলো, সেখান থেকে মাত্র 2 বছরের মধ্যেই আমরা ভুলে গেলাম যে পুলিশ সরকারি দল হয়ে গেলে কিভাবে গজব নেমে আসে একটা দেশের উপরে, সেটা ভুলে গিয়ে আজকে আমরা পুলিশ বাহিনীর কোনো কর্মকর্তাকে দেখছি প্রকাশ্যে সরকারি দল হয়ে যেতে। এটা কোনোভাবেই কাম্য নয়। এটা যেমন কাম্য নয়, তেমনি বিগত সরকারের খারাপ দিকগুলোর আমরা সমালোচনা করব, কিন্তু যে ভালো দিক, পদ্মা সেতু বিগত সরকারের কখনোই খারাপ দিক হতে পারে না, যেটা বিশ্বব্যাংকের সঙ্গে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থতে পদ্মা সেতু তৈরি হয়েছে। সেটার আমি যদি বিরোধিতা করার জন্যই বিরোধিতা করি, সমালোচনার জন্যই সমালোচনা করি, তাহলে যেটা হবে, আজকে আমি যেটা তৈরি করব, পরবর্তীতে পরের সরকার এসে সেটার স্বীকৃতি তারাও আমাকে দেবে না। যেমন আজকে যোগাযোগ মন্ত্রী, তাকে বলতে শুনেছি, গণমাধ্যমে নিউজ হতে দেখেছি, যে যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই প্রথম নিয়েছিলাম। এই বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের মাধ্যমে আদতে এই মন্ত্রীরা কি অর্জন করতে চান কিংবা বিএনপির জন্য কি অর্জন বয়ে আনতে চান, সেটা অন্তত আমার বোধগম্য হয় না। আমার মনে হয় যে রাজনীতিতে সহ অবস্থান যেমন দরকার, অন্যের অবদানকে স্বীকৃতি দেওয়া যেমন দরকার, অন্যের মতামতের উপরে শ্রদ্ধাশীল যেমন থাকা দরকার, এবং এই ব্যাপারগুলো থাকা দরকার এই কারণেই, অন্যের স্বার্থে না, নিজের স্বার্থে। কারণ আমি যদি অন্যের স্বীকৃতি না দিই, অন্যকে সম্মান না দিই, তাহলে আমাকেও কেউ পরবর্তীতে স্বীকৃতি দেবে না। এটা নিয়মে পরিণত হলে বাংলাদেশটারই ক্ষতি হবে। দিন 15 আগে একটা আলোচনা আমি আপনাদেরকে বলেছিলাম, যারা আমাদের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই দেখেছেন, তাদের চোখে পড়ার কথা, অনেকেই হয়তো দেখেছেন, আমরা ভিউ দেখে বুঝেছিলাম যে অনেক দর্শক দেখেছেন, যে আমাদের যে সাংবাদিকতার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে এবং আমার সাংবাদিকতার জীবনের যে প্রায় 30 বছর হতে যাচ্ছে আর কদিন বাদে, এই সময়টার বেশিরভাগ সময় জুড়ে
প্রায় 20 থেকে 22 বছর শুধুমাত্র আমি রাজনৈতিক নিউজ কাভারের কাজ করেছি। সেই রাজনৈতিক নিউজটা কাভার করতে গিয়ে বিএনপির সঙ্গে সবচেয়ে বেশি মেশা হয়েছে এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, জামাতে ইসলামী সবার সঙ্গে মেশা হয়েছে। আমি অনেকবারই আপনাদেরকে বলেছি যে যারা আগের নেতৃত্ব দিয়েছেন সেটা বেগম খালেদা জিয়া তো অসংখ্যবার, শেখ হাসিনা 1/11 সময় শেখ হাসিনার ইন্টারভিউ, তার প্রেস কনফারেন্সে থাকা, তারপর জামাতে ইসলামীর আলী হাসান মুজাহিদ, নিজাম, দেলোয়ার হোসেন সাইদি, নিজামী, কাদের মোল্লা, তাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল অনেক সময় ইন্টারভিউ করছি। বলছি এই কারণে যে এই যে তারপর আওয়ামী লীগের নেতাদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক সহ যারা ছিলেন, সুরঞ্জিত সেনগুপ্ত, সবারই আলাদা আলাদা প্রচুর ইন্টারভিউ করেছে। মানে সবার সাথেই রাজনৈতিক সেই ইন্টারাকশন হতো এবং ইন্টারভিউ তো শুধু যতটুকু সময় ইন্টারভিউ করছে ততটুকু সময় না, ইন্টারভিউর আগে পরে কথা হতো। নেতাদের কাছ থেকে অনেক সময় আমাদের বিভিন্ন তথ্য জানা লাগে, জানার প্রয়োজন হয়। সেগুলো করতে গিয়ে আমি বুঝেছি আমার একটা নিজস্ব অভিজ্ঞতা ভান্ডার তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আমি বলেছি যে এখন যা দেখছেন রাজনীতিতে এই পরিস্থিতি থাকবে না এবং আওয়ামী লীগ ফিরে আসবে, এটা কিন্তু আমার কথা না, সবাই বলে যে আওয়ামী লীগ বাংলাদেশে বাস্তবতা হচ্ছে। মানে যেভাবে বিএনপি এবং জামাত ইসলামী ফিরেছে তাদের উপর কিন্তু একরকম অঘোষিত একটা নিষেধাজ্ঞা ছিল, অঘোষিত। আওয়ামী লীগের উপর ঘোষিত কার্যক্রমে নিষেধাজ্ঞা, বিএনপি এবং জামাতের উপর অঘোষিত নিষেধাজ্ঞা ছিল। তারপরে জামাত বিএনপি ফিরে এসছে না, আওয়ামী লীগও ঠিক একইভাবে একই কারণেই ফিরে আসবে এবং এটার কোনো গত্যান্ত নেই, এটার কোনো রকম দ্বিমত নাই। এবং আমি আমার সেই আলোচনায় দিন 15 আগে যে আলোচনাটি, সেই আলোচনায় আমি বলেছিলাম যে এই বছরের শেষ নাগাদ আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে। এখন সেটা কিভাবে হবে আমি জানি না, কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, শেখ হাসিনা হঠাৎ তার ঘোষণা অনুযায়ী শেখ হাসিনা চলে আসবেন কিনা। যেমন আমরা আওয়ামী লীগের বিভিন্ন কিছু নিয়েই তো আলাপ করা নিষিদ্ধ, আওয়ামী লীগের খবর দেয় নিষিদ্ধ, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া যেহেতু ওপেন এবং আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়ায় খুব একটা কার্ড ঘুরে বেড়াচ্ছে, অডিও কল ঘুরে বেড়াচ্ছে। আমরা সেই অডিও রেকর্ড টেকর্ড চালাতে যাচ্ছি না, আমাদের দেশে বাস করি, দেশে আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হয়। আমি সেই অডিও রেকর্ডও আপনাদেরকে শোনাতে চাই না। তবে ইতিমধ্যে অনেকেই জানেন যে শেখ হাসিনা তার জায়গা থেকে বলছেন, কিভাবে কি হবে জানি না, তিনি 6 মাসের মধ্যে ফিরবেন। কিন্তু আমরা বলছিলাম যে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে এবছরের শেষ নাগাদ। এবং দিন 15 আগে আমি এটা বলার পর আমাদের শো করেন নিয়মিত, আমাদের অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী। তিনি বললেন, আমার ওই শোয়ের আরো পরে দেখলাম, ওনার মতো করে, উনি হয়তো আমার শো দেখেননি, ওনার মতো করে উনি বলছেন যে তিনি আশা করছেন আগামী আগস্টে আওয়ামী লীগ সংক্রান্ত কোনো একটা ডেভেলপমেন্ট হবে। এরপর আজকে আমরা একটা শো করেছি, আপনারা দেখেছেন অনেকেই হয়তো, অ্যাডভোকেট মহসিন রশিদের। তার কাছে আমার প্রশ্ন ছিল যে এই যে বলা হয় আওয়ামী লীগ ফিরবে রাজনীতি, কবে নাগাদ ফিরতে পারে? তিনি কিন্তু তার মতো করে বিশ্লেষণ করে বলেছেন 6 থেকে 9 মাস। মানে আমি যে প্রেডিকশন করেছি সেটারই কাছাকাছি প্রেডিকশন। এবং শেষ পর্যন্ত এসে এখন কাদের সিদ্দিকী মুখ খুলেছেন। কাদের সিদ্দিকী বলছেন শিগগিরই আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে। বঙ্গবীর কাদের সিদ্দিকী কি বলেছেন তিনি, সেটা আমরা একটু জেনে নিই। আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েকদিনে, কয়েক মাসে আওয়ামী লীগ তার পজিশনে যাবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যা করে গতিচ্যুত হয়েছে তা যদি করে আওয়ামী লীগ আবার ডুববে। সম্প্রতি কালের কণ্ঠে আয়োজিত নিয়মিত টকশোতে এসব কথা বলেন তিনি। বঙ্গবীর বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রের পিতা। যারা শেখ হাসিনার সরকারে ছিলেন, যারা অতিরিক্ত করেছেন, দেশে আইন শৃঙ্খলা আছে, আইনের বই আছে, সংবিধান আছে, সেই অনুসারে তাদের বিচার হবে। দরকার পড়লে শেখ হাসিনারও বিচার হবে। কিন্তু দলীয়ভাবে নিষিদ্ধ করা, কার্যক্রম বন্ধ রাখা, এটা যারা করেছেন তারাই অন্যায় কাজ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনায় পরামর্শ দিয়ে কাদের সিদ্দিকী বলেন, বিএনপি যদি শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সরকারটা চলেছিল সেভাবে চলে, তাহলে তারেক রহমানের সরকার ডুববে। মানুষের কথা শুনতে হবে, মানুষকে বিশ্বাস করতে হবে এবং মানুষের বিশ্বাস অর্জন করতে হবে।
কাদের সিদ্দিকী যে জায়গাটা বলছেন যে নিষিদ্ধ করে থাকলেও যে আওয়ামী লীগের আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছে আগামী কয়েকদিনে কয়েক মাসে আওয়ামী লীগ তার পজিশনে যাবে, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যা করে পরিচিত হয়েছে তা যদি করে আবার আওয়ামী লীগ ঢুকবে। আওয়ামী লীগের মধ্যে নিশ্চয়ই অনুশোচনা আছে, রিয়েলাইজেশন নাই তা হবার কথা না, কারণ এত বড় ধাক্কা খাওয়ার পর যদি রিয়েলাইজেশন না হয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু না। কিন্তু ওই যে কোথায় যেন কেন যেন চারদিকের প্রেডিকশন, কাদের সিদ্দিকী বলেন, গৌতম লাহিড়ী বলেন, মহসিন রশিদ বলেন, এবং আমাদের এই প্রেডিকশনটা কোথা থেকে যেন মিলে যাচ্ছে। এবং আমি নিশ্চিত যে গোয়েন্দারাও এ নিয়ে খোঁজ খবর রাখেন, কনফার্ম খোঁজ খবর রাখেন যে কেন এই আলাপ উঠছে হঠাৎ করে যে আওয়ামী লীগ আগস্টে আসবে বা শেখ হাসিনা 6 মাসের মধ্যে আসবে বা আওয়ামী লীগ খুব দ্রুত সময় আসবে 6 থেকে 9 মাসের মধ্যে আসবে। এগুলো নিয়ে নিশ্চয়ই চলছে, আর বিশ্লেষণ চারদিকে হচ্ছে। তবে ফেরাটা মনে হয় এখন আসলে সময়ের ব্যাপার হয়ে গেছে।